আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মার্কেটে কি ঘটলো এই কয়দিন এবং সামনে কি ঘটতে পারে তা নিয়ে আমি মার্কেট নিয়ে আলোচনা করব। সো আজকে হচ্ছে ২৭ জানুয়ারি ২০২৬ এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। এইখানে কোনো দরকার হলে আমাকে মেসেজ করে জানাতে পারেন। তো চলুন প্রথমেই আমরা আজকের মার্কেটের অবস্থাটা একটু দেখি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে হ্যাঁ, সো এইখানে দেখেন আজকে আমাদের মার্কেট প্রায় ৬০ পয়েন্ট পজিটিভ হয়েছে এবং ৬৯৩ কোটি ৬৯০ কোটি প্লাস অলমোস্ট ৭০০ কোটি ট্রেড ভলিউম হয়েছে এবং ২৪৭টা পজিটিভ, ৪৮টা মাত্র নেগেটিভ। সো মার্কেট মোটামুটি আজকে খুবই ভালো গেছে গত কয়েকদিনের তুলনায়, গত কয়েকদিনের মধ্যে, এবং এইটা আসলে আমাদের মার্কেটের জন্য অনেক বড় একটা স্টেপ। এই যে মার্কেট ধীরে ধীরে ভালো হচ্ছে এবং এইখানে টপ সেক্টর বাই গেইনারে দেখবেন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মাসিউটিক্যাল অনেকগুলো কোম্পানি আজকে বাড়ছে এবং সবচেয়ে বেশি টাকা ঢুকছে আসলে ফার্মাসিউটিক্যালে, ইন্স্যুরেন্সে, ব্যাংকে, লাইফ ইন্স্যুরেন্স এগুলোতে। মানে এই সেক্টরগুলো আপনার একটু নজর রাখা উচিত। সবচেয়ে বেশি টাকা লেনদেন যেগুলো হয় ওই সেক্টরের যদি আপনি সবচেয়ে ভালো স্টকটা ধরতে পারেন বা সবচেয়ে ট্রেন্ডিং স্টকটা ধরতে পারেন, তাহলে এইখানে টাকা সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, আপনার এখানে লাভ করার সম্ভাবনাটা তত বেশি। এবং স্বাভাবিক ৬০ পয়েন্ট পজিটিভের দিনে মার্কেট তো সবুজই সবুজ থাকবে, এটা স্বাভাবিক, এটা আসলে নতুন কিছু বলার নাই। তো চলুন প্রথমে একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, যেহেতু আপনারা অনেকে ইন্ডেক্স নিয়ে আলোচনা পছন্দ করেন। সো প্রথমেই যদি আমি বলি, তাহলে এখানে ইন্ডেক্স আপনারা যদি দেখেন, ইন্ডেক্স গত লাস্ট ভিডিওতে আমি আসলে হয়ে গেছে অনেকদিন ভিডিও দিছিলাম। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে এখন বাড়ার জন্য মার্কেট রেডি, কারণ মার্কেট লাস্ট ভিডিওতে আমি দুইটা ট্রেন্ড লাইন দিয়ে গেছিলাম, দুইটাই ব্রেকআউট দিয়েছে। এবং যদি আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা ছোটখাটো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু হেড অ্যান্ড এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিচে ক্রিয়েট করছে, যার ফলে এই মার্কেটটা এখন, আপনার যদি বলেন গন্তব্য কতটুকু, আমি বলবো মার্কেটের গন্তব্য প্রায় ৫,২০০ প্লাস এই জায়গায়। মার্কেট হয়তো আরেকটু বাড়বে, যেহেতু এই জায়গা পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জোনটা, এই জোনের ভিতরে মার্কেট ঢুকে গেছে। এই জোনের ভিতরে আপনি দেখেন এখানে ঢুকে মার্কেট খুব সুন্দর এখানে একটা রিটেস্ট দিয়ে আবার উঠতেছে। এই জিনিসগুলো কিন্তু খুবই বাই বুক বই ফলো করে করে চলতেছে এখন পর্যন্ত। দেখে খুব অবাক লাগে যে আসলে টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেট মানে কি মানে না। বাট আপনি যদি একটু আগে থেকে খেয়াল রাখেন যে প্রতিবার বলা হয় যখন মার্কেট একটা জোনে বা ট্রেন্ড লাইন ব্রেক করে মার্কেট একটা ছোটখাটো রিটেস্ট দেয়, যেটা আপনারা এই কদিন লাল দেখে হয়তো ভাবছেন মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট আসলে ছোটখাটো একটা রিটেস্ট দিয়ে এখান থেকে আবার ওঠার চেষ্টা করতেছে। হইতে পারে কাল পরশু যদি একটু নামেও বা থামেও আবার কিন্তু বাড়বে, এবং আমার ধারণা মার্কেটে এখন একটা পজিটিভ ট্রেন্ড থাকবে এবং মিনিমাম মার্কেট আমরা ৫,২৭০-এর কাছাকাছি অতি দ্রুত পেয়ে যাব এবং এখানে চলে আসবে। এটা হচ্ছে মার্কেটের প্রথম জিনিস, যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট উঠতেছে এবং এখানে ভলিউমে দেখেন গ্রাজুয়ালি ভলিউমটা কিন্তু বাড়তেছে। ঠিক আগের যদি খেলা আমরা দেখি, আগের বারে যে ভলিউম বেড়ে 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 আবার কিছু নেমে থেমে আবার বেড়ে বেড়ে যাচ্ছে, ওই সেম স্টাইলে কিন্তু ভলিউম কিছুটা বাড়ছে, এরপর কয়টা লাল ক্যান্ডেল কিছু নামছে, আবার উঠার জন্য ইঙ্গিত দিছে। গতদিন সবুজ ক্যান্ডেল উঠছে, আজকেও একটা ভলিউম বাড়ছে। আগামী ২-৪ দিন যদি ভলিউম ভালো হয়, তাহলে মার্কেট খুব ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই পজিশনে যদি স্টকগুলো আপনি ভালো ধরতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে লাভ হবে। তো আচ্ছা, এখন দেখেন গতদিন এই যে আজকে তো গেল আমাদের কত, সোমবার মনে হয়, আজকে গেছে, সরি আজকে মঙ্গলবার গেছে, সোমবার আজকে মার্কেটের ৩ নাম্বার দিন। গতকাল সোমবার ছিল, মার্কেটে হালকা সবুজ হইছে, কিন্তু রবিবার কিন্তু মার্কেটে ভালো একটা মাইনাস হইছে। প্রায় ২৪ পয়েন্টের মতো মাইনাস হইছে। এখন দেখেন ২৪ পয়েন্ট মাইনাস হইতেই অনেক মানুষ ভয়ে পুরা অবস্থা খারাপ হয়ে গেছিল, আমার মনে আছে। অনেকে মেসেজ দেন, ভাই মার্কেট কি নষ্ট, কি হইল? দেখেন আমাদের গ্রুপে আমরা যে গ্রুপটা চালাই, দেখেন গত বৃহস্পতিবার এই জিনিসটা আমি লিখে রাখছি, এখানে দেন থার্সডে, গত বৃহস্পতিবার আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি যে আজকে নতুন বেশি না কেনার জন্য সকালে বলেছিলাম। এর কারণ হচ্ছে মার্কেট রবিবার টার্গেট করে কিছুটা কারেকশন দিতে পারে। মানে আমরা বৃহস্পতিবার অনেকে কিনতে চাইছেন, কিন্তু বৃহস্পতিবার যদি কিনেন তাহলে রবিবার মার্কেট মাইনাস খেলে আপনার স্টকটাও ২ টাকা কমে যাবে। যে কারণে আমি বলছিলাম যে টেকনিক্যাল চার্ট অনুযায়ী যেটা মনে হচ্ছে আরো ২০ পয়েন্ট প্লাস মাইনাস নামার সম্ভাবনা রয়েছে, সেটা আজ না হলেও রবিবার হতে পারে। অর্থাৎ বৃহস্পতিবারই আমি বলে দিয়েছিলাম যে মার্কেট ২০ পয়েন্টের মতো নামা উচিত। বৃহস্পতিবার মানে এটা তো রবিবার, এটা ছিল আমাদের বৃহস্পতিবার ক্যান্ডেল এবং বৃহস্পতিবার ক্যান্ডেল আপনি দেখেন মার্কেট কিছুটা কিন্তু নেগেটিভ হয়েছে। যখন সকালে খুব পজিটিভ, সবাই খুব খুশি, ওই জায়গায় আমি বলছি, তখন মানুষ কিনে নাই, ওয়েট করছে এবং বৃহস্পতিবার এসে সত্যি দেখা গেল প্রায় ২৪ পয়েন্ট নামছে। এই জিনিসটা ডাইরেক্টলি বলেছি না, কারণ কি, আপনি এই জিনিসগুলো না বুঝেন তাহলে আপনি দেখা যাবে যে বৃহস্পতিবার আপনি এই উপরে কিনে বসে আছেন এবং পরে এই নিচে কেনার সুযোগটা আপনি মিস করলেন
এবং আজকে পজিটিভ হইলো, হয়তো আপনার স্টকটা আজকে ঠিকঠাক কেনা দামে আসছে, কিন্তু এই যে নিচে যদি আপনি রবিবার এই জায়গায় কিনতে পারতেন, তাহলে আজকের দিনেই আপনি হয়তো 2-3 টাকা লাভ, অথবা ইসলামী ব্যাংক, এরিয়েন্টাল কিনতে পারলে তো আজকে আপনি হল্ট পেয়ে গেছেন। জিনিসটা বুঝেন, আপনি 2 দিনের মধ্যে মার্কেটে কিভাবে লাভ করা যায় সেটা কিন্তু এই জিনিসগুলো, এই যে ইন্ডেক্স ধরাটা মেইন জিনিস। আপনার বেশি কিচ্ছু বোঝা লাগবে না। জাস্ট মার্কেট কোন দিন লাল হবে, কোন দিন সবুজ হবে, এই জিনিসটা যদি আপনি একটু প্রেডিক্ট করতে পারেন। সবসময় যে পারবেন এরকম কোনো কথা নাই। সবসময় আমরাও পারি না। বাট কিছু জায়গায় তো নিশ্চিত আমরা বুঝতে পারি। তখনই কিন্তু এই কথাগুলো বলি। এই যে এটা বলছি, এটা কিন্তু প্রতিদিন বলি না। আপনি আমার গ্রুপে ঢুকলেও দেখবেন, বা গ্রুপের কাউরে জিজ্ঞেস করলে বলবেন যে এই যে কথা যে ভাই কালকে মাইনাস হবে, কিনিয়েন না, বা কালকে পজিটিভ নিশ্চিত কথা কিন্তু প্রতিদিন বলি না। বাট কিছু সময় যখন আমরা নিশ্চিত হয়ে যাই, ধরতে পারি, তখন কিন্তু এটা বলে দেই যে টেকনিক্যাল চার্ট অনুযায়ী আরো 20 পয়েন্ট নামার সম্ভাবনা আছে। তাহলে সেটা আজ না হলেও রবিবার হতে পারে। এই জিনিসটা খেয়াল রাখেন, এবং রবিবারই আসলে হয়ে গেছে। আমার ধারণা ছিল যদি বৃহস্পতিবার না হয় রবিবার অথবা সোমবার, এরকম কোনো দিন হবে, কিন্তু ঠিক রবিবারই মার্কেট কিন্তু নিচ থেকে গেল, এবং এই জায়গায় ছিল বাইং জোন, একটা বাইং জোন। এই জায়গায় যদি আপনি কিনতেন বা গতকাল এই জায়গায় কিনতেন, তাহলে আজকে কিন্তু একটা ভালো প্রফিট আপনি আসেন। এটা হলো গেলে একটা জিনিস। একইভাবে দেখেন, ঠিক রবিবার সকালেই কিন্তু দেখেন 10টা 6, সকাল 10টায় কিন্তু আমি জানিয়ে দিচ্ছি সকালে কিছু কেনার দরকার নেই, 2টার পর দেখা যাবে। কারণ আমরা মোটামুটি নিশ্চিত যে মার্কেট ওই দিন মাইনাস যাবে, যেটা বৃহস্পতিবার আমরা দেখছি। এবং যেহেতু মানে এগেইন আমি বলতেছি, নিশ্চিত বলতে 100% বলতে কিচ্ছু এখানে নেই, বাট আমাদের সব দিক থেকে টেকনিক্যালি বলতেছে মার্কেট নামবে, তাই আমরা একদিন না কিনলে তো সমস্যার কিচ্ছু নাই, পরের দিন দেখা যাবে। এবং সত্যিই দেখা গেল ওই দিন মার্কেট প্রায় 24 পয়েন্ট মাইনাস, এবং ওই মাইনাসের সময় কিন্তু কি আমরা বাই করছি। ওই মাইনাসের সময় ওই দিন আমরা কিছু জিনিস কিনছি, পরের দিনও কেনার সুযোগ গেছে, কিনছি। এই যে 2টা দিন কিনায় আজকে কিন্তু যাই কিনছেন, আজকের দিনে আমি মনে করি যদি গ্রুপের স্টক কিনেন আজকে প্রফিট, অথবা অন্য কোনো স্টক যদি আপনি কিনে থাকেন আপনার ইচ্ছা মতো, তাহলে আজকের দিনে আপনি প্রফিট আছেন। আরেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি, সেটা দেখেন আজকে সবুজ যে স্টকগুলা হল্টেড, এর মধ্যে ইসলামী ব্যাংক আছে, এবং রূপালী ব্যাংক আছে, ব্যাংক থেকে 2-3টা স্টক আছে, আর তো এডিএনটেল আর অনেক কিছু আছে। এখন দেখেন ইসলামী ব্যাংক আজকে হল্ট 10% বাড়ছে, তাই না? এখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, দেখেন ইসলামী ব্যাংক 10 পয়েন্ট বাড়ায়, আজকে কিন্তু ইন্ডেক্স এক ইসলামী ব্যাংকই 21 পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। হয়তো আপনার মাথায় আসতেছে আমি এটা নিয়ে কেন কথা বলতেছি। দেখেন এই যে যেদিন বড় লাল মাইনাস হইছে, ওইদিন কিন্তু ইসলামী ব্যাংক অনেক বেশি নামছে, সাথে মার্কেট লাল হইছে। এখন এক ইসলামী ব্যাংক যদি নেগেটিভ 5% মানে বা 10% হয়, মানে 2-3 টাকা নামলেই মার্কেটে দেখা যায় 20 পয়েন্ট নাই হয়ে গেছে। আবার আজকে ইসলামী ব্যাংক আপনার প্রায় 3 টাকা 4 টাকা বাড়ছে, এতেই 20 পয়েন্ট 21 পয়েন্ট প্লাস হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো দেখেন, 21 পয়েন্ট ইন্ডেক্স বাড়াইছে এক ইসলামী ব্যাংক, ব্র্যাক বাড়াইছে 9 পয়েন্টের মতো। তো এই দুইটা মিলেই প্রায় 30 পয়েন্ট, আজকে বাড়ছেই 60 পয়েন্ট, দুইটা মিলেই বাড়াইছে 30 পয়েন্ট, এর মধ্যে ইসলামী ব্যাংক 21 পয়েন্ট। সরি। সো এই যে জিনিসটা আপনার মানে ইসলামী ব্যাংক বাড়াইলো, এক ইসলামী ব্যাংকের উপর মার্কেট অনেক ডিপেন্ডেন্ট। দেখা যাবে হয়তো কদিন পর ইসলামী ব্যাংকের নামছে হয়তো 2-3 টাকা, মার্কেট তখন 20 পয়েন্ট মাইনাস, এবং সব বাকি স্টক মিলায় মার্কেট 40 পয়েন্ট মাইনাস। আপনি তখন করলেন কি, আপনি দেখলেন যে আপনার স্টক নামছে 20 পয়সা, আপনি পাগলের মতো সেল দিয়ে বের হয়ে গেলেন। পরের দিনই দেখলেন স্টকটা আবার ওঠা শুরু করছে। যেটা কিন্তু মার্কেটে দেখেন এই জিনিসটা করছিল। এই দিন যখন মার্কেটের নামছিল, আমরা অনেকেই বলছি সেল দেওয়ার দরকার নেই, আমরা আরো 2 দিন দেখি। দেখা গেল পরের দিন ঠিকই উঠে গেছে। আস্তে দেখেন ঠিকই উঠতেছে। কিন্তু এই জায়গায় যারা সেল দিছে, অনেকেই না বুঝে দেখা গেছে তার স্টক ট্রেন্ডের স্টক, ভালো স্টক। আমি নিজে দেখছি ইন্স্যুরেন্সের ভালো ট্রেন্ডের স্টক সেল দিয়ে বের হয়ে গেছে। এবং এই কদিন পরে কিন্তু ইন্স্যুরেন্সে খেললো। তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন যে আপনি যেন বাড়ার সময় যেরকম মানে মার্কেট এখন 60 পয়েন্ট পজিটিভ, আপনি অনেক খুশি হচ্ছেন, কিন্তু 60 পয়েন্ট আসলে বাড়াইছে কি এটা খেয়াল রাখবেন। সব স্টক কিন্তু অনেক বেশি বাড়ে নাই, বাড়াইছে কিন্তু এই 2-3টাই। আপনার চোখে মানে একটা ধান্দা লাগাইছে 60 পয়েন্ট মার্কেট অনেক ভালো। একইভাবে নামার সময় এই 2-3টা দিয়ে মার্কেট নামাবে, আপনার চোখে পড়বে মার্কেট পুরো ধ্বংস, কিন্তু আসলে ভিতরে অন্য খেলা চলতেছে। এই জিনিসগুলা মার্কেটে সবচেয়ে বোঝা সবচেয়ে জরুরি জিনিস। আচ্ছা, 28 দেখাই গত আজকে প্রগতি ইন্স্যুরেন্স দেখলাম টার্গেটে চলে গেছে। গত 10 ডিসেম্বর প্রগতি ইন্স্যুরেন্স আমরা 73 টাকার দিকে বাই করতে বলছিলাম, এবং টার্গেট ছিল আমাদের 82 এবং 95। আজকে অলরেডি 82 তে চলে গেছে ফার্স্ট টার্গেট। যেহেতু টার্গেট 2-3টা থাকে, ফার্স্ট টার্গেট দিয়ে এটা মার্কেটের ডিপেন্ডের উপর ডিপেন্ড করে, মানে আপনি মার্কেট মানে কখন কোন লেভেলে আছে তার উপর নির্ভর করে স্টকগুলো বাড়ে। যেমন দেখেন এইখানে একটা গেছে গিয়ে আবার নামছে, আবার উঠছে। সো আমাদের যে প্রথম যে টার্গেট 82 টাকা ছিল, সেটা কিন্তু অলরেডি টার্গেট টাচ। আজকে দেখেন এই 2 দিন মোটামুটি টাচ করে নামছে, আজকে তো পুরো টাচ করে নামছে। এবং এখান থেকে যদি সে মানে একটা রিটেস্ট দেয়, তাহলে হইতে পারে কিছু নেমে হয়তো 75 বা 76 নেমে এখান থেকে আবার বেড়ে ঠিক আপনার 87 প্রথমে যাবে। এইটা হচ্ছে সেকেন্ড টার্গেট, 87 পাবেন। আর 87 যদি ক্রস করতে পারে, তখন আপনি ফাইনাল টার্গেট এই যে 95 দিকে পাবেন। তো এগুলো ক্রস করবে কিনা ওইটা মার্কেটের ওই সময়ের উপর নির্ভর করে।
আগে থেকে এখন বলা যাবে না। এখন হচ্ছে যে হ্যাঁ, এখন বাড়তেছে 82 একটা টার্গেট ফিল আপ হইছে। এখন দেখেন নামে কোন জায়গা থেকে আবার রিটেস্ট দেয়। কোন জায়গা থেকে উঠবে এটা আপনাকে ধরতে হবে। আজকে একটা সেল গেছে যেটা মানে টার্গেট সেট করার মানে কি? এই টার্গেটে সেল যাবে যেটা আজকে দেখেন পুরা গ্যারান্টিড সেল গেছে। কালকে হয়তো হালকা সেল যাবে বা কালকে পরশু আস্তে, আস্তে ঘুরার চেষ্টা করবে। যেহেতু ইন্স্যুরেন্স সবগুলো এখন একটু স্লো। অন্য সেক্টর বাড়তেছে। কিন্তু আবার এই ইন্স্যুরেন্স কিন্তু উঠবে তখন এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গত 19 জানুয়ারি যে ভিডিওটা আমি বানাইছিলাম সেখানে যে এই যে মার্কেট রেডি হচ্ছে সামনে যে সেক্টর স্টকগুলি খেলবে এই ভিডিও যে আপনি দেখেন আশা করি দেখছেন যদি নাও দেখে থাকেন গিয়ে চেক করে আসতে পারেন ওই দিন আমি কিন্তু লাইফ সেক্টর আর ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর একটু গুরুত্ব দিয়েছিলাম এবং এই দুটো সেক্টর নিয়ে আমি একটু অ্যানালিসিস করে বলছিলাম যে সামনে এই দুটো সেক্টর খেলার সম্ভাবনা আছে এবং ঠিক দেখেন এটা হচ্ছে 19 জানুয়ারি তো আপনার এটা ছিল 19 জানুয়ারি তো 19 জানুয়ারি দেখেন এরপরে কিন্তু লাইফ সেক্টরে একটা ট্রেন্ড আসে এই যে 19 জানুয়ারি এই যে যেদিন লাল ছিল লাইফ সেক্টরটা ওই দিন আমি ভিডিওটা দিই এরপরেই দেখেন টানা কয়দিন কিন্তু লাইফ সেক্টর ভালোই বাড়ছে এবং লাইফ সেক্টরের স্টক আসলে অনেক কম আপনি মানে এখানে এত টেনশনের কিচ্ছু নাই যেগুলো আমি খুব বেশি ইনডেপথ কথা বলি নাই কারণ এই সেক্টরে আছেই 15টা স্টক আপনি যদি খেয়াল করেন এই দেখেন এই সেক্টরে আছেই 15টা স্টক এর মধ্যে 3টা সম্ভবত জেডে মানে আপনার হাতে থাকলেও 12টা স্টক তো 12টা থেকে আসলে এমন কোনো চিন্তার কিচ্ছু নেই মোটামুটি ট্রেন্ডের কোনগুলা ভালো কোনগুলো একটু তাকাইলে বোঝা যায় এবং যেটা আপনি আসলে মানে যে কোনোটা কিনবেন সবগুলোই মোটামুটি আপনাদের এই কদিনে লাভ দিছে মানে আপনি সবাই জানে যে প্রগতি লাইফ সবচেয়ে বেশি উঠানামা করে প্রগতি লাইফ আসলে এটা করতেছে এদিকে ডেল্টা লাইফ রূপালী লাইফ আপনার ন্যাশনাল লাইফ এগুলো ফান্ডামেন্টালি অনেক ভালো ক্লিকেলও আছে ভালো আপনার টিলিল তো অলরেডি একবার উঠে নামছে রিটেস্ট দিয়ে উঠতেছে তো এই জায়গাও কিনা যায় সানলাইফ আছে মানে অনেকগুলো স্টকই আছে মোটামুটি এগুলো ভালো যে কোনো একটা কিনলেও আপনি কিন্তু প্রফিট করবেন সো এখানে বেশি কিছু বলার নাই আর এই ছোট সেক্টরগুলো নিয়ে আমি এত বেশি কথা বলতেও চাই না কারণ এগুলো টানে এরপর থামে এরপর অন্য সেক্টর বাড়ে এই সেক্টরগুলো আসলে মানে এত বেশি বেশি সময় ধরে টানে না কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে যেখানে আচ্ছা এখানে কোন স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম দেখেন আমি আমার গ্রুপে যখন লাইফ সেক্টর নিয়ে আসলে লাইফ সেক্টর আমি ডাইরেক্টলি কোনো স্টক তেমন একটা দিই নেই গত ডিসেম্বরের মধ্যে মনে দিয়েছিলাম এই মাসে আসলে আমি দেই নেই এই কারণেই কারণ ছোট সেক্টর তো আমার টার্গেট অন্যান্য স্টক সেক্টরগুলো যেগুলো বড় সেখানে বেশি লেনদেনে ওইখানে থাকা এবং ওইখানে স্টক নেওয়া এবং তবুও 5 জানুয়ারি এক ভাই উনি আর রূপালী লাইফ আগে কিনেছিলাম উনি ডাইরেক্টলি বলছিলেন যে ভাই রূপালী লাইফ এত টাকা ক্রয় আছে মানে আমি বলছিলাম কিনতে উনি কিনে রাখছেন এবং এখন তো লাভে আছেন এখন কি সেল 2 টাকা লাভে সেল দিয়ে দেবেন আমি ওনারে বললাম যে রাখেন আজকে এখনো সামনে ট্রেন্ড আছে ট্রেন্ডটা ধরেন এই জায়গায় আর একটু বাড়বে বাড়লে লাভ করবেন তো উনার আপনি চিন্তা করে দেখেন তাহলে রূপালী লাইফটা কোন জায়গায় গেল আমরা একটু দেখি তো এটা ছিল কবে 5 জানুয়ারি তো 5 জানুয়ারি উনি ছিলেন এরকম একটা জায়গায় এই জায়গায় তখন হয়তো উনার ৭৯ হালকা লাভে উনি ছেড়ে দিতে চাইছেন ওনাকে বলছে রাখেন এবং উনারই কিন্তু পরে আবার জানিয়ে দিচ্ছে যে 14 জানুয়ারি বলে দিচ্ছি রূপালী লাইফ টার্গেট 90 উনি একটু মানে বেশি কি বলবো অধৈর্য হয়ে গেছিলেন যে ভাই বাড়তে না সেল দিয়ে দিই সেল দিয়ে দিই আমি বলছি ভাই 78 এর নিচে গেলে সেল দেন আর নইলে রাখেন দেখেন 90 পর্যন্ত যাবে 14 জানুয়ারি এই কথাটা বলছি তো 14 জানুয়ারি যদি আপনি দেখেন এই জায়গা এই যে 14 জানুয়ারি যখন যেদিন হালকা একটু সবুজ ক্যান্ডেল দিয়ে ওঠে এবং এই রূপালী লাইফ কিন্তু খুব সুন্দর এই ট্রেন লাইনের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছিল খুব সুন্দর করে ট্রেন লাইনটা ধরে ধরে যাচ্ছিল এবং এই জায়গায় যখন 14 জানুয়ারি বলি এরপরে কিন্তু উনি মাত্র কয়েকদিনে আপনি দেখেন আপনারা অনেক সময় বলেন ভাই আমি 1 মাস 2 মাস ধরে বসে আছি কিন্তু এখানে কিন্তু মাত্র 10 দিনও না 10 দিনের মধ্যে আজকে অলরেডি 90 ক্রস করে গেছে এবং 90 বলতে আমি এই দিনই 90 সেল দিতে বলছি আসলে আমাদের একটা টার্গেট সেট থাকে ওই টার্গেটে আপনি স্যাটিসফাইড হয়ে গেলে আমার কথা হচ্ছে স্যাটিসফাইড যদি আপনি থাকেন আপনি প্রফিট নিয়ে নেবেন এবং টার্গেট ক্রস করেও যাবে অফকোর্স তো টার্গেট ক্রস করে টার্গেটগুলো এক একটা রেজিস্ট্যান্স থাকে এবং এমন তো না যে দুনিয়াতে প্রতিবার গিয়েই ওই রেজিস্ট্যান্সে আটকে নেমে যায় এরকম তো হয় না আমরা তো ব্রেক করতেও দেখি মার্কেট তো বাড়ে যত বাড়বে একটা রেজিস্ট্যান্স আসবে ওইটা ব্রেক করবে এর উপরে যাবে তো প্রথম টার্গেট থাকে হচ্ছে এই জায়গায় ছিল যেটা ব্রেক করছে ব্রেক করে মার্কেট এখন ভালো ব্রেক করে উপরে উঠছে সেকেন্ড টার্গেট হয়তো এইখানে আছে এটা কি ব্রেক করবে এটা মার্কেটের উপর ডিপেন্ড করে এখন এই জায়গায় একটা যদি সেল দেন যেটা কথা বলেছিল যে সেল দিলে 50% সেল দিবেন আর 50% আপনি রাখবেন যে ওইটা যদি বাড়ে তাহলে ওই 50%-এর মজা তো আপনি পাইলেন আর যে 50%-টা সেল দিলেন ওইটা আপনি হাতে রেখে গেলেন যদি বাই চান্স নামে তাহলে আপনি আবার এভারেজ করে নিচে কিনবেন আর যদি ওইটা না নামে উঠে যায় তাহলে আপনি ওইখান থেকে অন্য কোনো স্টকে ঢুকবেন আপনার তো স্টকের অভাব নেই তো সেই হিসেবে প্রফেশনাল নিয়মে এটাই করা উচিত যেটা আমরাও করছি ডাইরেক্টলি বলেছি 90-তে পারলে সেল দেন আর যদি সেল না দেন তাহলে আপনি তো পরে ধরে রাখেন ধরে মানে যতটুকু পারেন প্রফিট নেন এবং রূপালী লাইফ দেখেন এই মাত্র কয়েকদিনে বেড়ে গেছে এবং আমি দেখলাম যে আরেক ভাই আমার বললে যে উনি আরেকজনের গ্রুপে আছেন তো উনি নাকি যে 4টা 5টা স্টক দিয়ে বসে আছেন এক লাইফ সেক্টর থেকেই তো বাস্তবতা হচ্ছে দেখেন
একটা সেক্টরে আছেই 15টা স্টক, এর মধ্যে 3টা জেড হইল 12টার মধ্যে যদি আমি 5টা 6টা স্টক আপনাদের সাজেস্ট করি এবং সাজেস্ট করে একটা বাড়লেই এসে ক্রেডিট নিলাম, দেখেন আমার এটা স্টক বেড়ে গেছে, এই জিনিসটা আসলে আমি পছন্দ করি না। যে কারণে আপনি আমাদের গ্রুপে বা আপনি এমনিও কাউরে জিজ্ঞেস করলে দেখবেন আমরা কিন্তু স্টক এই মাসেও খুবই কম 7-8টার মধ্যে সীমাবদ্ধ রাখছি, যে আমার স্টক যদি বাড়ে তাহলে এই 7-8টার মধ্যে আমি প্রফিট নিব, আর লস করলেও যদি এইগুলাতে লস দিয়ে আমি বের হয়ে যাই, সবসময় লাভ করবেন তো গ্যারান্টি নেই, কিন্তু আমি গ্রুপে দিলাম 30টা স্টক, এর মধ্যে বাড়লো 5টা, ইউটিউবে ভিডিও বানিয়ে দেখা দিলাম এই যে দেখেন ভাই এটা বলছিলাম এটা বাড়ছে, আমি লাইফ সেক্টরের স্টক দিলাম 5টা, আইটিতে আসেই হচ্ছে 10টা স্টক আমি দিয়ে দিলাম 5টা, দিয়ে বললাম 5টার মধ্যে যেটা পারবে এটা কিনেন, আপনার যেটা ভালো লাগে কিনেন। আপনি তো আমার কাছে গাইডেন্স পাইলেন না, আমার টার্গেট হচ্ছে আপনারা সঠিক গাইডেন্স দেওয়া। আমি অনেক স্টকই আছে আমরা এখনো বলতে পারবো বাড়বে, তো এইটা আপনি বাড়লে আমি কিনে নিলাম আর কমলে আমি দর নাই, এই জিনিসটা করি না। যে এই ভুলের কারণে হয় কি অ্যানালিস্টদের এই যে একটা গ্রুপে আপনি 30টা 40টা স্টক নিয়ে যখন আলোচনা করবেন, তখন হবে কি গ্রুপের মানুষের মধ্যে এই যে মানে কি বলে এটা ইংলিশে একটা কথা বলে ফমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, মিস করার একটা টেনশন থাকে। মানে ব্যাপারটা এরকম, মনে করেন আজকে আমি 40টা স্টক এই মাসে বলছি, আজকে বাড়বে একটা, ওইটা আমি সবাই দেখলাম, দেখেন এটা তো বাড়ছে, এটা আপনারা কিনলেন না, বা এটা তো দেখেন বাড়ছে, তখন গ্রুপের অন্য একজন মানুষ 40টা স্টক তো আর কেউ কিনবে না, সে 5টা থেকে 7টা কিনছে, যে যারা এই স্টকটা কিনে নেই তাদের মনে একটা জ্বলা শুরু করবে, আমি স্টকটা কিনে নেই, সে দেখা যাবে আরেকটা স্টক বসে আছে যেটা কদিন পর বাড়বে, ওইটা লসে সেল দিয়ে নতুন এটা ঢুকবে, ঢুকার পর দেখা যাবে আজকের এটা বাড়ছে, সেটা 2 দিন পর থেমে গেছে, এখন 2 দিন পর তার আরেকটা স্টক বাড়তেছে, আমি তখন আবার অ্যাডমিন গ্রুপের ওই স্টকটা বললাম, দেখেন এই যে দেখেন আপনারা সেদিন কিনতে বলছিলাম, আজকে কিন্তু বাড়ছে, আমাদের স্টক কিন্তু বাড়তেছে, খুব প্রফিটে উঠতেছে। আপনি আবার মাথায় আপনার ওই যে মিসিং আউট, জি আল্লাহ আমি তো আবার এই স্টকটা বেড়ে যাচ্ছে, মনে হয় এবার অনেক বেশি বাড়বে, জলদি এটা কিনি, আপনি আবার আগের স্টকটা লসে সেল দিয়ে নতুনটা কিনলেন, এই যে একটা সাইকেলের মধ্যে সার্কেলের মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন, এটা থেকে বের হয়ে আসতে হবে। এবং এটা থেকে বের হয়ে আসার একটা উপায় হচ্ছে গ্রুপে কম স্টক নিয়ে আলোচনা করা। এগেইন আমি নিজেও এটা আগে 2-1 বার করছি, কিন্তু আমি এই জিনিসটা শিক্ষা নিছি যে আমি হয়তো গ্রুপে আমার কিছু মানুষ কমে যাবে এতে, এবং অলরেডি মানুষ কমাইয়া দিছি, যে যারা বেশি স্টক আলোচনা চান, আমি দেখা গেছে যে খুব বেশি স্টক নিয়ে আলোচনা করলে মানুষের এই কনফিউশনটা থাকে। অনেকে আবার বুঝেনো, যারা এক্সপার্ট যারা জানেন, তারা দেখা যায় আমি 40টা স্টক নিয়ে আলোচনা করলেও সমস্যা নেই, উনি নিজে বুঝে শুনে 5টা কিনবেন। কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার গ্রুপে এমন মানুষ যারা হয়তো মার্কেটটাও বুঝেন না, ডিসিশন নিতেও একটু কনফিউজ থাকেন, সিদ্ধান্তহীনতায় ভুগেন, ওই টাইপের মানুষটা আমি হাতে ধরে ধরে ভালো ভালো স্টক কিনে দিব, যেটা হয়তো 1 মাস 2 মাস 3 মাস বসে থাকলেও আমার প্রফিট দিবে, লস করাবে না, এবং সেইটা থেকে আমি প্রফিট নিয়ে বের হয়ে আবার আরেকটা করবো। অর্থাৎ পুরো বছরে আমি খুব সুন্দর করে মার্কেটে ঘুরে ঘুরে প্রফিট নিব, যেটা বেশিরভাগ মানুষই দেখা যায় যে 1 বছর 2 বছর 3 বছর স্টক নিয়ে বসে আছেন কিন্তু লসে, আপনি লাভ করতে পারেন নাই, আপনি ব্যাটবিসি কিনেও লসে, আপনি ব্যাক্স ফার্মা কিনেও লসে, আপনি এএল কিনে কি বলে খান ব্রাদার কিনে বিচেজে কিনে আপনার মাটির নিচেই চলে গেছেন লস করতে করতে। তো এই যে বাজে অবস্থা থেকে উত্তরণের জন্যই আমরা খুব কম স্টক নিয়ে মার্কেটে আলোচনা করি। এগেইন আমি বলছি ডেল্টা লাইফ, তারপরে এই যে ন্যাশনাল লাইফ, আপনার প্রগতি লাইফ, প্রত্যেকটা স্টক ভালো অবস্থায় আছে, রূপালী লাইফ প্রত্যেকটা ভালো স্টক, প্রত্যেকটা বাড়বে, কিন্তু কোনটা বেশি বাড়বে আর কোনটা কেনা উচিত সেরকম মানে নির্দিষ্ট গাইডলাইন ফলো করা জরুরি, এই জিনিসটা আমরা করার চেষ্টা করি। এরপর আসেন আপনাদেরকে একটা স্টক সাজেস্ট করি। দেখেন ইন্স্যুরেন্সের স্টক অনেকগুলাই সাজেস্ট করে দেয়, ইন্স্যুরেন্স সেক্টরটাই উঠতেছে, এর মধ্যে ভালো ভালো স্টক অলরেডি অনেকগুলো উঠে গেছে, কারণ উঠা স্টকে তো যেমন আপনার ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রগতির ইন্স্যুরেন্স অনেকগুলাই অলরেডি বেড়ে গেছে, বাড়াগুলো আমার ঢুকে লাভ নেই, কমা কোনটা বাড়তে পারে। এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তো অনেক দিন থেকেই আপনি দেখতেছেন, আপনারা হয়তো জানেন অলরেডি, এটা একটা হেড এন্ড শোল্ডার ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে বসে আছে, কিন্তু এই জায়গায় আসলে ব্রেকআউট দিতে পারতেছে না, ওই দিন ভালো ভলিউম হইলেও সেটা আসলে ইন্স্যুরেন্স সেক্টর এরপরই নেমে যায়, একটা প্রফিট টেকেও, যে কারণে সেক্টরটা ধরে রাখতে পারেনি। এখন দরকার হচ্ছে দেখেন স্টকটা কি, দেখেন অলরেডি কিন্তু এইখান থেকে নামতেছে না, এবং আমাদের কেনা আরো আগে আমরা 40 টাকা প্রায় কিনছি, অলরেডি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আমরা গত মাসেও অলরেডি আমরা প্রায় 37 টাকার দিকে একবার কিনে আমরা কিন্তু 40 টাকা সেল দিয়ে একটা প্রফিট নিছি, এটা আগের। এরপর আবার যখন নেমে আসে আমরা 38 40 41 আবার কিনছি। এখন আমি বলতেছি না যে আমি গ্রুপে কিনছি এর জন্য আপনি কিনবেন, ওইটা আপনার আমি বলতেছি না, আপনার কেনার ইচ্ছে হইলে কিনেন, না হইলে নাই, আমি জাস্ট আসছি এখানে আপনার অ্যানালাইসিস করে বুঝিয়ে দিতে যে এটার মানে কার্যক্রম কি। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আমি এটা আপনাকে বলবো না, কিন্তু দেখেন এই স্টকটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে রেডি, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। 2 হচ্ছে কি, প্যাটার্ন বাই সবসময় কাজে না লাগে, নাও লাগতে পারে, লাগে, কিন্তু লাগে কোন সময় সবচেয়ে বেশি, যখন মার্কেটে ভলিউম আছে, মার্কেটে যখন মানুষ আছে, পাবলিক আছে, মার্কেট যখন ভালো হচ্ছে, সূচক যখন উপরে উঠছে, ওই রকম টাইমে প্যাটার্নগুলো খুব সুন্দর অ্যাক্টিভ হয়। আচ্ছা এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি, যখন ওই সেক্টরই মুভমেন্টে আছে, তো আপনার ইন্স্যুরেন্স সেক্টর এখন কিন্তু পুরা মুভমেন্টে, সামনে ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড,
ইন্স্যুরেন্স সেক্টরটাই মুভমেন্ট, এটা আপনারা নিজেরাও দেখতেছেন। তো এরকম একটা জায়গায় এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স যদি বেড়ে আপনার 50 টাকায় যায়, 60 টাকায় যায়, তো এটা তো ইম্পসিবল কিচ্ছু না। ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আপনার প্রগতি ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ওই স্টাইলের লেভেলে চলে যেতে পারে, যে হয়তো এমন টানে উঠলো। ফার্স্ট অফ অল আমি বলতেছি এই চার্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স মিনিমাম 60 টাকার আশেপাশে যাওয়া উচিত। এটা হচ্ছে চার্ট আমারে বলতেছে, ভালো করে বুঝবেন আমি কি জিনিসটা বলতেছি। চার্ট বলতেছে ভাই এটা এখান থেকে যদি ব্রেকআউট দিয়ে উপরে উঠে তাহলে 60 টাকার আশেপাশে যাবে। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যখন এই সেক্টর টানে এবং এই স্টকেও যখন দেখেন এখানে অলরেডি স্মার্ট মানি এন্টার করে ফেলছে বড় বড় ভলিউমে, এরপর একটা রিটেস্ট দিয়ে এখন যখন আবার উঠতেছে, তো এই জায়গায় যদি স্টকটারে টান নেয় এবং স্ট্যান্ডার্ড কিন্তু বাকি মানে ইপিএস আপনি যদি ফান্ডামেন্টালি দেখেন এর ইপিএস ভালো, এর সবকিছুই মোটামুটি খুব ভালো একটা অবস্থানে আছে। আপনারা যদি আমি স্ট্যান্ডার্ডটা একটু দেখাই, যে একটু ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখাই, এখানে যদি দেখেন যে গতবারও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ইপিএস এদিন পজিটিভ 2 বাড়ছে, এবারও কিন্তু তিনটা কোয়ার্টার পজিটিভ, এবার কিন্তু প্রেডিকশন আরেকটু বাড়বে। এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স 64% ডিরেক্টর হোল্ডিং, আমার মনে হয় ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে হাইয়েস্ট ডিরেক্টর হোল্ডিং একটা স্টকে, সাথে ইনস্টিটিউট হোল্ডিংও বাড়তেছে। তো ফান্ডামেন্টালি যদি আপনি খেয়াল করেন যে এই স্টকটার পাবলিক হোল্ডিং অনেক কম, সেই তুলনায় দাম এখন অনেক কমে আছে, মিনিমাম 50-এর নিচের দামটা থাকা উচিতই না। তো এরকম একটা পজিটিভ, সব থেকে ভালো পজিটিভ স্টক আসলে মানে বাড়লে যে কই যাবে এটা বলা খুবই কঠিন। মানে আমি বলতে চাচ্ছি না আসলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি মিনিমাম 60 টাকায় আসা উচিত এবং যদি বড় বড় ভলিউমে বাড়ে, যদি এই স্টকটা ট্রেন্ডে উঠে যায় পুরোপুরি, তাহলে এই স্টকটা আপনার ঠিক প্রগতি ক্রিস্টালের মতো 70 টাকায় পেতে পারেন, ইম্পসিবল না। তো আমার কথা হচ্ছে যে আপনি যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে কোনটা কিনতে পারেন, এই স্টকটার দিকে একটু নজর দিতে পারেন। এখন কিন্তু স্টকটা দেখেন একটু রিটেস্টে আছে, একটু নেগেটিভ আছে, গত কয়েকদিন পজিটিভ ছিল, এখন একটু নেমে আসছে, দেখেন 2-1 টাকা নামে নাকি, একটু কিনতে পারেন নাকি। কিনলে আমি বলবো এটা থেকে এন্ট্রি নিয়ে নেন এবং এগেইন স্টপ লস এটা হোল্ড করতে হবে। স্টপ লস ছাড়া তো মার্কেটে চলা যায় না। আপনি নিজের পছন্দ মতো একটা স্টপ লস সেট রাখেন, যে এর নিচে গেলে সেল দিয়ে দিতে হবে, নইলে এটা কিন্তু মানে বড় প্রফিট দেওয়ার সুযোগ আছে। এরপর দেখেন আজকে আমরা দেখলাম যে ইসলামী ব্যাংক খুব ভালো একটা অবস্থানে গেছে, ইসলামী ব্যাংক আজকে হোল্ড। তো এখানে দেখেন ইসলামী ব্যাংক আপনারা জানেন আমরা কিন্তু 32 কিনছিলাম এবং এই 40-এর আশেপাশে আমরা সবাই সেল দিয়ে দিছি। কেউ 50% দিছে, কেউ 100% দিছে, আমি নিজেও সেল দিয়ে বের হয়ে গেছি, আবার গ্রুপের অনেকে স্টক হোল্ডও করছে। এবং অলরেডি গ্রুপে এই কথাটা দেখেন 6 জানুয়ারি যখন আমরা সেল দিই তখনই বলা ছিল যে ইসলামী ব্যাংক 40 টাকার আশেপাশে সেল দেওয়ার সিদ্ধান্তটা আমাদের সঠিকই ছিল। আজকে দেখেন 37-এ নেমে আসছে, আরো 2-4 দিন পর যদি 35-এ নেমে আসে আমার ধারণা আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। যদি মার্কেট বাড়ে তাহলে 35-36 এর আশেপাশে থেকেই আবার উঠে যাবে। 6 জানুয়ারি এই কথাটা বলা। দেখেন 6 জানুয়ারি মানে আমি এই জায়গায় 5 জানুয়ারি, এই যে 6 জানুয়ারি আমরা এই 5 জানুয়ারি সেল দিয়ে 6 জানুয়ারি কথাটা বলছি, এবং দেখেন 2-3 দিন পর আসলে স্টকটা যদি আমি এই জায়গায় ধরি, এই জায়গায় দেখেন ঠিক 35 টাকায় নেমে আসছে। 35-36 এই জায়গায় ঘোরাফেরা করে করে কিন্তু স্টকটা উঠে গেছে, এর নিচে কিন্তু নামে নাই। এক্স্যাক্টলি এই জায়গায় যেটা বলা ছিল যে আরো 2-4 দিন পর 35-এ যদি আসে তাইলে মার্কেট যদি বাড়ে তাইলে 35-36 এর আশেপাশে থেকেই আবার উঠে যাবে, এবং এই জিনিসটা আজকে করলো। এই জায়গায় যদি কেউ আবার এন্ট্রি নেয় নিলে, এই জায়গায় দেখেন স্টকগুলো কিন্তু মানে আগে থেকে কি সুন্দর প্রেডিকশন করে রাখা, টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করে যে প্রেডিকশন। আমি নিজে আজকে যে ইসলামী ব্যাংক কিনছি এরকম না, আমি নিজেও কিনি, কারণ আমার টাকা আরেক জায়গায় অলরেডি ইনভেস্ট করা, যেটা আরো বাড়বে বা আরো ভালো করার সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে, আমি ইনভেস্ট করে রাখছি। কিন্তু আপনার যদি হাতে টাকা থাকতো, বা অনেকে আছে ইসলামী ব্যাংকের ফ্যান, আবার অনেকে আছে ব্যাংকিং সেক্টরের ফ্যান, তারা কিন্তু এই সেক্টর এই স্টকগুলো যদি এইভাবে অ্যানালিসিস করে ফলো করে, তার কিন্তু লস করার কথাই না। শুধু এটা না, এক ভাই উনি আমাকে জিজ্ঞেস করছিলেন 15 জানুয়ারি যে ভাই ইসলামী ব্যাংক কিনতে চাইলে কততে কিনা যায়, আপনার মতামত। আমি যেটা ওই কথাটাই এখানে আবার এখানে কিছু লিখছি, লিখে আবার বলছি ইসলামী 35-এর দিকে পেলে আস্তে আস্তে নিতে পারেন, যদিও স্টকটি আবার বাড়বে এরকম সিগন্যাল এখনো পাইনি, ওই টাইমে পাইনি, তবে অনেক সময় সিগন্যাল না দিয়েও বেড়ে যায়, যেটা 15 জানুয়ারি বলছি। এগেইন 15 জানুয়ারি যখন স্টকটা ছিল আপনার কত বলবো, এই যে 35-36 ছিল, তখন বলছি 35-36 পেলে নিয়ে নেন। এখনো সিগন্যাল আসে নাই, কিন্তু এটা এই জায়গায় বলছি পরের দিন কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিছে যে স্টকটা বাড়ার সম্ভাবনা আছে, এবং এরপরেই দেখেন একটানা আজকে হল্ট। এটা যে এরকম না যে দেখেন অনেক সময় অনেকে চান যে ভাই কোন দিন হল্ট হবে ওইটা আমারে বলেন। এই যে আজকে 27 জানুয়ারি হল্ট হইছে, আপনি আমারে এই যে 6 জানুয়ারি, 5 জানুয়ারি, 3 জানুয়ারি আমাকে বলে রাখেন যে ভাই 27 জানুয়ারি সকাল 10টা 5 মিনিটে স্টকটা হল্ট হবে, আপনি কিনে বসে থাকেন। আরে ভাই এইটা যদি আমি নিজে জানতাম তাহলে আমি কালকে কোন স্টক হল্ট হবে এটা কালকে সকাল 10টায় আমি কিনে ফেলতাম, কিনে পরশুদিন সেল দিয়ে আবার পরের দিন কোনটা সকালে হল্ট হবে ওইটা আমি কিনে ফেলতাম। একেবারে ডেট টাইম হাতে ধরে ধরে যে আপনারে বলা যাবে এটা তো সম্ভব না। আপনাদের কিন্তু একটা সামারি আইডিয়া দেওয়া হয়, যেটা আমি বলছি যে ইসলামিক 35-36 পাইলে আপনি নেন। এখন কতদিন লাগবে এটা কিন্তু আন্দাজ করা যায় না। আমার ধারণা ছিল একটা মাস গেলে, যেমন একটা মাস তো যায় নাই,
এখানে 4 জানুয়ারি 5 জানুয়ারি বেড়ে আবার আজকে কত 27 জানুয়ারি বেড়ে গেছে। আমার ধারণা ছিল ফেব্রুয়ারি মাসটা শুরু হওয়ার পর বাড়বে, কিন্তু এই যে আমার ধারণা মতো তো আর মার্কেট চলবে না, সেটা না হয়ে কিন্তু দেখেন এটা হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো একটু খেয়ালে থাকতেন যে উনি বলছে 25 টাকায়, তাহলে আমি 35-34, যেহেতু আপনার ইসলামে কেনার ইচ্ছা 35-34 পেলেই আমি আজকে 100 কিনি, পরশু 200 কিনি, 500 কিনি, 600 কিনি, 1000 2000 কিনি, কিনে এই যে এতগুলা দিন, এই যে এখানে কতদিন আপনাদের একই জায়গায় দিয়ে গেছে, এই জায়গায় কালেক্ট করতে পারেন, তাহলে আজকে ধর প্রফিটে। সিম্পল জিনিস। মার্কেটে অনেকে বলে ভাই আমি লাভ করতে পারি না, আমি 5 বছর থেকে লসে। অথচ আমরা যেটা বলি যে আমাদের কথাগুলো যদি আপনি একটু সুন্দর করে ফলো করেন, লাইন বাই লাইন দেখেন, মার্কেট স্টাডি আমরা যেভাবে করি, যেহেতু এটা আমাদের কাজ, আপনি যেরকম একটা প্রফেশনাল কাজ করেন, যেটা আপনার কাজ, সেখানে ভালো হওয়া আপনার জরুরি। আমাদের এই কাজগুলো আমরা সারাদিন করি, এটা আমাদের ভালো হওয়া জরুরি। এটাই আমরা পড়াশোনা করছি, শিখছি, জানছি, মানুষের কাছ থেকে শিখছি, নিজে অ্যানালাইসিস করে শিখছি। তো এরকম জায়গায় যদি আপনি একটু অ্যানালিসিস গুলো ফলো করেন, তাহলে এই মার্কেটে আপনার লস খাওয়া সম্ভব না। এই মার্কেটে আপনার যদি লুপ কন্ট্রোল করে যে আমি ইসলামী ব্যাংক, এই যে এই কদিন ইসলামী ব্যাংক দিল, আপনি এটা না কিনে আপনি চিন্তা করেন ভাই অন্যটা কিনি, কোনটা কালকে বাড়ছে, দুটা প্রতিদিন আমার কাছে মেসেজ আছে, ভাই কালকে সকালে কোনটা বাড়বে এটা বলেন, কালকে সকালে কোনটা বাড়বে এটা বলেন। আজকে ইসলামী ব্যাংক বাড়লো, ঠিক আছে, কালকে কি ইসলামী ব্যাংক বাড়বে, সকালে বাড়বে বললে কিনেন, কালকে কি অন্য স্টক হোল্ড হবে, কোনটা হোল্ড হবে এটা কিনেন। সবচেয়ে হাস্যকর জিনিস, মানুষ আমার বলে ভাই রহিমা ফুড কি কালকে হোল্ড হবে, হোল্ড হলে আমার একটু বলিয়েন, তে ভাই লাভেলো কি কালকে বাড়বে আমাকে বলেন। এই জিনিসগুলো কিন্তু এইভাবে কিন্তু কালকে কোনটা বাড়বে এটা কিন্তু ধরা যায় না। আপনারা কিন্তু জোন সেট করে দেওয়া যে এই 25-34 টাকায় সে কালেকশন হবে, বাড়বে যে কোনো একদিন, আপনি কালেক্ট করে রাখেন, আপনি এই দিনও করেন কিছু, এই দিনও কিছু করেন, এই দিনও কিছু করেন, প্রত্যেকটা দিন করেন। বেশিরভাগ মানুষের হচ্ছে ভাই আমার হাতে এখন 1 লাখ টাকা আছে, কালকে কোনটা কিনবো। অথচ একটা মানুষ এরকম বলে না ভাই আগামী মাসে কোনটা বাড়তে পারে, আগামী 1 মাসে আমি কোন স্টক কালেক্ট করতে পারি, যেটা আগামী মাসে বা 2 মাস পরে আমি প্রফিটে যাবো। যদি এরকম করতো তাহলে একের হাতে ধরে যে স্টক দেওয়া যেত। যা দেখেন এইগুলো জায়গায় কিন্তু আমরা বলে রাখি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা স্টক আপনাদের দেওয়ার চেষ্টা করি। শেষে আপনাদের যেহেতু ভিডিও লম্বা হয়ে যেতেছে, আজকে আর বেশি স্টক নিয়ে আলোচনা না করে আগামীতে যেদিন আমি ফ্রি হব, মানে আরো ভিডিও বা অন্যান্য স্টক নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে আপনাদের একটা স্টক দিয়েছি, দেখেন আইটি সেক্টরে আছেই আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 আছেই 11টা স্টক। এর মধ্যে দুইটা তো জেড, আর জেড আছে কিনা জানি না, দুইটার মধ্যে 9টা স্টক। এখন আমারে বলেন আমি 9টার মধ্যে যদি আপনার 9টাই বলে দিতে পারবো কোনটার সামনে কি হবে, তো এটা জেনে তো আপনার লাভ নেই। আপনার দরকার ভাই কোন স্টকটা কিনতে পারবো। আমি অনেক জায়গায় দেখি মানুষ 5টা 6টা স্টক দিয়ে রাখছে, আপনি এখন কিনবেন কোনটা। এই যে যখন আমি 5-7টা স্টক দিব, তখনই কিন্তু আপনার মাঝে এই যে ফমো কাজ করবে যে কালকে কোনটা পারবো, এটা আমি কিনতে হবে, ইয়াল্লা কালকে এডিএনএল বেড়ে গেছে, তাহলে আমি এডিএনএল কিনি। এডিএনএল কিনলেন, কেনার পর 2 দিন স্টপ হয়ে গেল, পরের দিন ভালো অগ্নি, আচ্ছা তাহলে জলদি এডিএনএল সেল দিয়ে অগ্নি দিয়ে যাই। অগ্নি কিনলেন আপনি, কেনার পর দেখলেন অগ্নি নেমে গেছে 1 টাকা, অগ্নি আবার টেনশনে পড়ে গেল, পরের দিন ভালো বিডি কম, এরপর ডেফোডিল কম। আপনি কতবার সুইচ করবেন? সুইচিং করতে করতে আপ ট্রেন্ডের মার্কেট যখন উঠতেছে, সুইচিং করতে করতে আপনি তো লসে। সুইচিংটা তো বুঝে শুনে করতে পারো। অনেকে বারে বলে ভাই আমরা 2-3 দিনে লাভ নিয়ে নিছি, কিন্তু 2-3 দিনে আসলে ওই অ্যানালিস্ট যে বলতেছে তারা 2-3 দিনে লাভ নিছে, একটা আবার গ্রুপের সবাই ওপেনলি আলোচনা করে দেখেন আসলে 2-3 দিনে কয়জন মানুষ ওনার স্টক কিনছে কিনে লাভ করতে পারছে। এর কারণ কি? কারণ আপনি যখন প্রতিদিন নতুন স্টক দিবেন আর বলবেন সুইচ করেন, ওইটাতে যান, পুরা গ্রুপের মানুষ কনফিউজ থাকে। যে কারণে একবারে হাতে ধরে 1-2টা স্টক দিতে হয়, যেটা ওই মানুষটা ওই স্টকটা কিনবে, লাভ করলো ওইটা থেকে, লস করলো ওইটা থেকে। কিন্তু এই সমস্যাটা হয় কি, বেশিরভাগ অ্যানালিস্টের মধ্যে একটা প্রেশার থাকে যে গ্রহণযোগ্যতা, আমাকে যাতে সবাই ভালো বলে, সবাই সেরা বলে। আমার মাঝে ভাই ওইটা নাই। আপনি আমার সেরা বলেন না বলেন, আমার টার্গেট হচ্ছে আমার গ্রুপে 5 জন মানুষ হোক, 10 জন মানুষ হোক, হাতে কোনো 2 জন মানুষ যদি হয়, 1 জন মানুষ হয়, আমি তারে লাভ কেমনে করানো যায় ওই জিনিসটা চিন্তা করবো। আমি নিজেও লাভ করবো এবং আমি কিভাবে লাভ করতেছি সেই জিনিসটা ফলো করে বাকিদেরও লাভ করবো। আচ্ছা ঠিক আছে, জ্ঞানের কথা আসলে বলে লাভ নাই, বাস্তবতা বলি। দেখেন ইজেন স্টকটা খুব সুন্দর পজিশনে আছে। আমরা অলরেডি আইটি সেক্টরে এডিএনটেল এর উত্থান দেখছি। এডিএনটেল কিন্তু আজকে একটা হল গেছে, বেড়ে গেছে। আবার কয়দিন আগে ডেফোডিল কম বাড়ছে, ডেফোডিল কমও কয়দিন উত্থান দিয়ে দিছে, একটা মানে প্রফিট দিয়ে দিছে। এইদিকে বিডিকমও আজকে কিছুটা বাড়ছে, মানে মোটামুটি সবগুলো আইটি স্টকই কিন্তু বাড়া শুরু করছে। এদের তুলনায় ইজেন কিন্তু এখনো অনেক নিচে। অগ্নিও কিন্তু আজকে মোটামুটি একটা গেইন দিছে, 5% গেইনই কিন্তু অনেক। অগ্নিও কিন্তু বাড়া শুরু করছে। সেই তুলনায় ইজেন কিন্তু অনেক নিচে এখন আছে এবং ইজেন কেনার মতো জোন। দেখেন ইজেন এই যে এটা কত তারিখ, 23 নভেম্বর। 23 নভেম্বরের পর আজকে 2 মাস হয়ে গেছে। 2 মাসের মধ্যে ইজেন আপনার 1880 নিচে যায়নি। তো এই স্টকটার মানে কি, এই জায়গায় হিউজ অ্যামাউন্ট অফ স্মার্ট মানি কালেক্ট করতেছে। স্মার্ট মানি স্টকটা উঠতেই দিচ্ছে না, উঠলেই ওইটারে সেল দিয়ে নামায় আবার কালেক্ট করে। এবং যখন স্মার্ট মানি একটা স্টক লম্বা সময় দিয়ে কালেক্ট করে, ওইটা লম্বা দূরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই হিসেবে আমি বলবো ইজেন আজকে যদিও বাড়ছে, ছিল কত আপনার 1930 1920 ছিল 1970, স্টিল 20 টাকার নিচে আমি বলবো চাইলে কালেক্ট করতে পারেন।
স্টকটা আপনি মিনিমাম 24-25 টাকা পাবেন মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম গন্তব্য, 24-25 টাকা আপনি মিনিমাম পাবেন। এবং আসলে মানে 24-25 মিনিমাম মানে অ্যাকচুয়াল গন্তব্য না। সেক্টরটা যদি টানে তাহলে ইজেন আপনাদের মনে আছে নাকি? আপনার গত সেপ্টেম্বরে ছিল 33-32 টাকা। তো 33-32 টাকা যাওয়া কোনো ব্যাপারই না। এবং যদি এই জায়গা থেকে যদি 33-32 এ যায়, তাহলে আপনি দেখেন প্রফিটটা কত? 64% প্রফিট। তো এই স্টকগুলো আপনার উচিত হচ্ছে কালেক্ট করে রাখা। আপনি ভাই আপনি আছেন না যে ভাই ফান্ডামেন্টাল ভালো স্টক, এগুলো কিন্তু তুলনামূলক ভালো স্টক, খারাপ না। হ্যাঁ, ইপিএস হয়তো এমন না যে ৳10 ইপিএস কম। কিছুটা নেগেটিভ হইতে পারে। আমার মতে এখনো ইপিএস নেগেটিভ না, পজিটিভই আছে। কিন্তু ইপিএসটা কম। কিন্তু দামটা তো অনেক কমে গেছে। ইপিএস ঠিক আছে তার কম। কিন্তু তার দাম ৳30 থেকে নেমে চলে আসছে ৳19 ৳18। এই জায়গা থেকে আর কত যাবে? ৳10 চলে যাবে? ৳5 চলে যাবে? না। তো এরকম জায়গায় স্টকটা কালেক্ট করবেন। কিন্তু কালেক্ট করলেও প্রতিটা স্টকে কিন্তু স্টপ লস অবশ্যই মানবেন। কারণ কালকে যদি বাই চান্স ইপিএস দিয়ে দেয়, যেটা 2 দিন পর ইপিএস আছে আমার যা মনে হয় 29 তারিখ না 28 তারিখ ইজেনের ইপিএস, যদি বাই চান্স ইপিএস নেগেটিভ দেয়, যদি কালকে বলে এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, যদি কালকে বলে তারা ডিভিডেন্ড দেয় নাই, জেটে চলে গেছে, যদি কালকে বলে দেশে যুদ্ধ লেগে গেছে, তাইলে তো স্টকটা নামবেই। তো সেই হিসাবে আপনি প্রতিটা স্টকেই একটা স্টপ লস নিয়ে ঢুকতে হবে, যে এর নিচে গেলে আমি সেল দিব, যেটা আমরা প্রত্যেক সময় আমাদের গ্রুপে করি। যে কারণে স্টপ লস যদি আপনি ফলো করেন, তাহলে ব্যাট বেশি যদি আপনি 500 টাকায় কিনেন, তাহলে আজকে 250 টাকায় আপনার রাখার কথা না। এই জিনিসটা বুঝেন। আপনি ওয়ালটন হিল যদি 500 টাকায় কিনেন, আজকে 400 টাকা 300 টাকায় আসার কথা না। কারণ আপনার স্টপ লস থাকলে একটা স্টকের দাম যতই বাড়ুক, এই ইজেনও যদি 300 টাকায় কালকে যায়, আমরা ইজেনও 300 টাকায় কালকে কিনতে পারি। কিন্তু কিনলেও আমার ওইখানে স্টপ লস থাকবে, যাতে 300 টাকাতে 30 টাকাও নামে, আমি কিন্তু এই লস থাকবো না। সিপার্ল যে 300 থেকে 30 টাকায় নামলো, আমি কিন্তু ওইখানে নাই। কেন? কারণ আমার 300 টাকার সিপার্লে আমি টেকনিক্যালি একটা পারফেক্ট স্টপ লস সেট করে রাখছিলাম। মানে কথার কথা আমি বলতেছি, সিপার্ল আমি কিনি নাই, কিন্তু বলছি টেকনিক্যালি পারফেক্ট স্টপ লস হয়তো 280 270 সেট করে রাখছি। এর নিচে আসি, ঠিক আছে, আমার 20-30 টাকা লস, কিন্তু আমি তো বের হয়ে গেছি। কিন্তু আমি তো অহরহ দেখি যে ভাই 300 কিনা এখন আছে 30 টাকায়, আমার তো সব লস। আমি কি করব? এই মানুষগুলাই মার্কেটে গালি দেয়। এই মার্কেটে থাকা ঠিক না, এই মার্কেটে থাকা সম্ভব না। কিন্তু এই মার্কেটটা হচ্ছে নিয়ম নীতির মার্কেট, বুদ্ধিমানের খেলা। এখানে যারা বুদ্ধিমান, যারা শক্তিশালী, যাদের মেন্টালিটি স্ট্রং, তারাই টিকে থাকতে পারবে। এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে দুর্বল সে এখানে মারা যাবে। তো এই জিনিসটা নিজেকে আপনার প্রশ্ন করবেন, আপনার কি এখানে বাঁচার বা টিকে থাকার সম্ভাবনা আছে, সাহস আছে, শক্তি আছে? তাইলে থাকেন, নইলে মার্কেট থেকে বের হয়ে যান। কোনো সমস্যা নেই, টাকা ব্যাংকে রাখেন, সেফলি মার্কেট টাকা পারবে। সবার লাস্টে বলবো, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ আমি আসলে বিভিন্ন কাজের প্রেসারে নিয়মিত ভিডিও বানাতে পারছি না, যেটা আপনারা নিজেরাও দেখছেন। আগে নিয়মিত দিতাম, যে কারণে যেদিনই কথা বলার সুযোগ পাই আমি আসলে অনেক বিষয় নিয়ে কথা বলি। এবং মানে আপনাদেরকে স্টক সাজেশনও করার চেষ্টা করি, বা মার্কেটে গত কয়েকদিন কি ঘটছে সবগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি নিয়মিত ভিডিও দিলে ভিডিওগুলো আরো ছোট করতে পারবো। আর পরিশেষে বলতে চাই যে আমরা একটা পেড মান্থলি গ্রুপ চালাই, যেখানে কোনগুলো ভালো স্টক, কোন জায়গায় কিনবেন, কোন জায়গায় সেল দিবেন, সবকিছু আমরা সুন্দর করে হাতে লিখে লিখে দিই। আপনার হাতে ধরে ধরে স্টক কিনে দিব। আপনি জাস্ট জায়গা মতো কিনবেন ঠান্ডা মাথায়, এবং জায়গা মতো সেল দিবেন ঠান্ডা মাথায়। টেনশনের কিচ্ছু নাই। আপনারা একেবারে মুখে তুলে খাওয়াই দিব। জাস্ট গিলতে হবে আপনার। এখন যদি আপনি না গিলে বসে থাকেন মুখে নিয়ে, আর বলেন ভাই আপনি তো গিলতে বলেন নাই, আমি তো গিলি নাই। ওইরকম হলে চলবে না। আপনাদের স্টকের বাইং প্রাইস দেওয়া হবে। আপনি ওই বাইং প্রাইসের আশেপাশেই কিনবেন। যেটা ৳20 বলেছি ওইটা ৳20 কিনেন, ৳21 বেশি কিনেন, এর বেশি যাওয়ার দরকার নেই। ৳20 বলা স্টক আপনি যদি ৳30 গিয়ে কিনেন, কিনার পর বলেন ভাই আমি তো এটা লস খেয়ে গেছি আপনাদের কথায়। ওইটা তো ভাই আমাদের কথাই কিনেন নাই। তো এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। এবং আমরা গ্রুপে এক্কারে মানে মিনিমাম স্টক 7টা থেকে 8টা দেই, এর বেশি দেই না। এই 30টা দিলাম, 30টার মধ্যে 2টা বাড়লো, আর পরের দিন গ্রুপে বা ভিডিওতে এসে বললাম দেখুন আমি বলছিলাম এই স্টকটা বাড়বে, আসলেই বেড়ে গেল। ওই নাটক আমরা করি না। এই নাটকে করার আমার ইচ্ছা নেই। আপনি আমার গ্রুপে হয়তো আমারে বলতে পারেন ভাই আপনি খারাপ অ্যানালিস্ট, আমি মেনে নিব। কিন্তু এই যে দোকান যে নাটক, ওইটা আমি করব না। ওইটা করার আমার ইচ্ছা নেই। আপনি হয়তো আমাকে ভালো অ্যানালিস্ট মানবেন না, গ্রুপ ছেড়ে চলে যাবেন, সমস্যা নেই। কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি যেটা থেকে প্রফিট পাবো, আপনারা যেন ওইটা থেকে প্রফিট পান। এই সিম্পল মেকানিক্সে, এই সিম্পল নিয়মে আমরা চলি। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।